আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। হাদি হত্যাকাণ্ড নিয়ে এখন নতুন মোড় নিচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন না এবং আমিও জানতাম না। ফলে অনেকেই আপনারা জানতে পারবেন না যে আমাদের যে স্পেশাল টাস্ক ফোর্স বেঙ্গলের ছিল, যারা ধরেছিল ফাইজাল এবং ঔরঙ্গজেব দুজনকে, তাদেরকে দিন পাঁচেক আগে এনআইএ আদালতের অনুমতি নিয়ে তাদেরকে নিজেদের কাস্টডি নেয়। এখন এনআইএ পুরো ব্যাপারটা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পুরো বিষয়টা দেখছে। আমি আপনাদের আগেও একটা ভিডিওতে বলেছি, এখানে যত তদন্ত হচ্ছে সম্পূর্ণ এনআইএ নিয়ে নিয়েছে। মানে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আপনার দিনাজপুর থেকে একেবারে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ পর্যন্ত, দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, মানে সুন্দরবন এলাকা পর্যন্ত কিছুটা অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে। ভোটের পরেই হয়তো এটাই হবে। আর যেহেতু এই অঞ্চলটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয়ে যাবে, তাই এখন থেকে এনআইএ প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এর কারণ হচ্ছে ওইখানে ওই বর্ডার ঘিরে দিনাজপুর থেকে একেবারে তলা অবধি, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর এই অবধি যত সিট আছে সব কিন্তু জামাতের সিট। আর এখানে যখন আমাদের এসআইআর হয়েছে, সব এই জায়গাগুলোর লোকগুলো কিন্তু বাদ পড়েছে। যত বাদ পড়েছে এই 1,20,00,000 কাছাকাছি যে লোকগুলো বাদ পড়েছে, যাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে তাদের পরিচয়ের কোনো মিল নেই, যারা নিজেদের এখানে স্থায়ী বাসিন্দা বলে প্রমাণ করতে পারেনি, এরকম প্রায় 1,20,00,000, 1.20 crore। তো এটা কম বেশি হতে পারে। ভবিষ্যতে কি এখনো চলছে, গণনা চলছে, মানে ঘাটাঘাটি চলছে, পরীক্ষা নিরীক্ষা কি হবে এখন বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কি হয়। তো এনআইএ ধরার পর এদেরকে কোর্টে হাজির করা হয়। কোর্টে হাজির করে এদের কাস্টডিতে দেয়। কাস্টডিতে নেওয়ার পর কি কি হয়েছে সেটা যেমন বলবো, এর সঙ্গে ঠিক জড়িয়ে আছে আমাদের জয়শঙ্করের সঙ্গে, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর 2 বা 3 এপ্রিল যেটা হওয়ার কথা ছিল, এবং তারই সঙ্গে জড়িয়ে আছে ডক্টর ইউনূসের হাতে বোধা রক্তের দাগ এবার লাগলো। 3টে খবর আমি পরপর বলে যাচ্ছি, চেন ওয়াইজ, একদম প্রত্যেকটা চেনের সঙ্গে প্রত্যেকটা চেন বাঁধা আছে। ফলে আপনাদের শুনতে গেলে পুরোটা শুনতে হবে। এনআইএ এর কাছে 5 দিন আগে যখন হেফাজতে যায়, এনআইএ একটা সফট ট্রিটমেন্ট দেয়, বিশেষ করে ফাইজালকে। গুলিটা চালিয়েছিল ফাইজাল, সে নিজে স্বীকার করেছে ফাইজাল গুলি চালিয়েছিল 160 করে। তো মানে ম্যাজিস্ট্রেট যখন গিয়েছিলেন জেলে, সেখানে 160 করে তিনি দিয়েছিলেন। এবার 160 করে যা যা বলেছে, তারপরে এনআইএ হাতে পাওয়ার পর এনআইএ ট্রিটমেন্টটা একটু অন্যরকম, ভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয় এনআইএর। সেই ট্রিটমেন্টটা মানে আমি এটা উপমা দিতে পারি আপনাদের। কখনো ধরুন শিঙি মাছের, মাগুর মাছের চৌবাচ্চা হাত পা বেঁধে শুইয়ে দিল, ভাবুন কি অবস্থা হবে। তো ডায়নামো আছে, ডায়নামো থেকে 2টো তার বার করে দিল, দিয়ে বললো ধর। এদিকে ডায়নামো ঘোরাচ্ছে, যেই ঘোরাচ্ছে তখনই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ছিটকে গিয়ে পড়ছে। বলছে আবার উঠে আয়, আবার ধর, আবার ঘোরাচ্ছে, আবার ছিটকে গিয়ে পড়ছে। এই ধরনের সফট ট্রিটমেন্ট, এগুলো সফট ট্রিটমেন্ট। হার্ড ট্রিটমেন্ট তো আপনারা শুনলে পরে মাথা খারাপ হয়ে যাবে, সে সমস্ত প্রসঙ্গে গিয়ে লাভ নেই, কারণ এটা প্রসঙ্গের বাইরে। তো এইটা যখন মানে হয়, কথাবার্তা যখন শুরু হয়, মানে জিজ্ঞাসাবাদ যখন শুরু হয়, তখন এখানে মানে ওদের তদন্তে যেটা উঠে আসে, ওদের বক্তব্য অনুযায়ী, সেখানে মগবাজার বলে একটি জায়গা আছে। মগবাজারে জামায়াতের একটা অফিস আছে। মগবাজারে জামায়াতের অফিসে আপনার এই মারা যাওয়ার
হাদি মারা যাওয়ার ঠিক 10 দিন আগে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংটা হয়েছিল মগবাজার জামায়াতের অফিস। সেখানে এনসিপির লোকেরা ছিলেন, এনসিপির ছেলেরা ছিলেন, বিশেষ করে নাহিদ এবং ওই 26 অক্ষরের যে বালটি আছে কি ভূঁইয়া, আসিফ মাহমুদ সবজি ভূঁইয়া, এখন মনে পড়ে গেছে, আর 26 অক্ষর নাম আগে মনে রাখতে পারতাম না। আর ছিলেন প্রধান উপদেষ্টার 2জন প্রতিনিধি, একজন হচ্ছেন ফারুকি আর একজন হচ্ছেন রিজওয়ানা ম্যাম। এনারা এই সবাই মিলে এই একে আপনার এই ফয়জালকে তারা বলে এমন একটা কিছু করো যাতে মানে ভোটটা স্থগিত হয়ে যায় এবং লাশ ছাড়া এই বাংলাদেশ কিন্তু অশান্ত হবে না। আর বাংলাদেশ যদি অশান্ত না হয় বাংলাদেশ, তাহলে কিন্তু ভোট পেছানো সম্ভব নয়। আর ভোট যদি না পেছায় তাহলে পরে এই আমরা সরকারে থাকতে পারবো না, আর তোমাদেরও নিরাপত্তা কিছু দিতে পারবো না। এর সঙ্গে জড়িয়ে আছে আপনার ডিসেম্বর মনে থাকতে পারে, ডিসেম্বরে প্রয়াত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার স্ত্রী, প্রয়াত স্ত্রী, তার একটা হেলথ অর্গানাইজেশন আছে, হেলথ এনজিও, তিনি ঢাকায় এসেছিলেন। এসে তিনি তখন উপদেষ্টা ছিলেন আমাদের মোহাম্মদ ইউনুসকে তিনি একটা সফরের আমন্ত্রণ জানান জাপানে, যে আমাদের অর্গানাইজেশনে এসে আপনি ভাষণ টাষণ দেবেন। সেই অনুযায়ী তিনি বলেছিলেন আমি মার্চের 2nd উইকে আমি যাব। তখনই একটা প্রশ্ন উঠেছিল মার্চের 2nd উইকে উনি যাবেন কি করে, 12 তারিখে তো নির্বাচন, তাহলে মার্চের 2nd উইকে উনি যাবেন কি করে। কিন্তু তিনি এ নিয়ে কোনো উচ্চবাচ্চা করেননি। তিনি জানতেন যে নির্বাচনটা আমাকে কোনোভাবে ঠেকাতে হবে, ফলে হাদিকে মারাটা খুব জরুরি ছিল। হাদিকে মেরেছে এই ফয়জাল, বাইক চালিয়েছে হচ্ছে অরঙ্গজেব। ফয়জালের সঙ্গে আগে তার পরিচয় ছিল, ফয়জাল সঙ্গে সঙ্গে যাচ্ছিল, হঠাৎ বন্দুকটা বার করে দাঁড়াম করে মেরে দেয়। এবার কেন করলো, কে কে এর পেছনে আছে, উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য বিদেয় সমস্ত কিছু ফয়জালের মুখ থেকে বেরিয়ে গেছে। এবার যখন গতকালকে তাকে আদালতে প্রেজেন্ট করা হয়েছে, তার আগে তাকে বলা হয়েছে তুমি যা এখানে আমাদের লিখে দিলে, যা তোমার এখানে লেখা হয়েছে, সই হয়েছে, এর বাইরে তুমি যদি একটা কথা বলো তাহলে সোজা নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেবো, একটা বনে জঙ্গলে এনকাউন্টার সুন্দরবনে নিয়ে গিয়ে করে দেবো, যেখানে তোমার বাঘে খেয়ে নেবে, তোমার দেহাংশও পাওয়া যাবে না, আর এদেশে তোমার কেউ নেই, তুমি মানে বেড়া টপকে এসছো এখানে অবৈধভাবে, তোমায় কেউ সরকারিভাবে তোমার দেহ দাবিও করতে পারবে না। সুতরাং বুঝতে পারছো আমাদের কথা যদি শোনো তাহলে পরে প্রাণে বাঁচবে, আর হয়তো তোমরা যা বিচার হবে তোমার বাংলাদেশে বিচার হবে, সেখানে যা ম্যানেজ করার তোমরা করবে। আর যদি আমাদের হাতে মুক্তি পেতে হয় তাহলে পরে যা তুমি লিখেছো সেটাই গিয়ে তোমায় আদালতে বলতে হবে। ভারতের উদ্দেশ্য হচ্ছে এই ইউনুস অ্যান্ড কোম্পানি এবং এই যে জামাত এবং ওই চক্রটা আছে, এই চক্রটা ভারত বিদ্বেষী কাজ করতে গিয়ে এবং নিজেদের দখলে বাংলাদেশটাকে রাখতে গিয়ে কি কি চক্রান্ত করেছিল সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে তুলে ধরা। এটাই কিন্তু ভারতবর্ষ করবে, ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে করবে, কিন্তু এখনো অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে, এবার সে প্রসঙ্গে আসি। আপনাদের আমি অনেক আগে বলেছিলাম যে 2 অথবা 3 এপ্রিল আমাদের জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসতে পারেন তারেক রহমান। এখন সেই রকম কথাবার্তা চলছে, এটা বহু আগে বলেছিলাম, একটা কথাবার্তা চলছে। তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাদর আমন্ত্রণ জানিয়েছেন। তারপর দিন যায়, এর মধ্যে মানে যতগুলো শর্ত ছিল সেই শর্ত থেকে কিন্তু বিএনপি ধীরে 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 সরছে। কোনো শর্তই কিন্তু ভারতবর্ষের মানছে না
একটা চোখে ধুলো দেওয়ার ব্যাপার করছে। কিন্তু ভারতবর্ষের কূটনীতিকটা অনেক বড় বড় কূটনীতিক, তারা বুঝতে পারে যে কি করতে চাইছে আর কি হতে চলেছে। ফলে গতকালকে আপনাদের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতে এখন অবস্থান করছেন, তাকে ডেকে এই ভারতের উষ্মার কথা তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। যে বিএনপি যেভাবে চলছে তাতে আপনারা মনে করবেন না দীর্ঘদিন ভারত এই বিএনপির পাশে থাকবে। এখনো ভারত সময় দিচ্ছে, ভাই শুধরে যাও, এরপর কিন্তু ভারত সময় দেবে না। ফলে এখন যা করার তাই করুন। এখন এই যে আপনার তারেক রহমানের আসার ব্যাপারটা, ভারতবর্ষ কিন্তু খুব শৈথিল্য দেখাচ্ছে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো 2-3 এপ্রিল হয়তো ওনাকে না ডাকলেও ডাকতে পারে। কারণ যদি আপনি আমার কথা না শোনেন, আমার পরামর্শ অনুযায়ী যদি আপনি না চলেন, আপনাকে যে কারণে আপনার বাংলাদেশে ফিরিয়ে আনা হলো, যে 10টি কারণে মানে পয়েন্টে আপনি সই করলেন, সেইগুলো যদি আপনি অমান্য করেন, তাহলে পরে আপনাকে আমরা সাহায্য করব কেন, কোন পরিপ্রেক্ষিতে সাহায্য করব, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ফলে তারেক রহমানের এই 2-3 এপ্রিল ভারতবর্ষের সফর কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। আমি বলবো না যে হবেই না, কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। ভবিষ্যতে কি হতে পারে সেটা পরের কথা, কিন্তু তার ভারতবর্ষের যে উষ্মা, সেই উষ্মাটা হামিদুল্লাহ কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার যে প্রসঙ্গটা আসছিলাম সেটা হচ্ছে, এতদিন ডক্টর ইউনূস তিনি সমস্ত কিছু বকলমে কাজ করেছেন, সব বকলমে কাজ করেছেন। এখানে ফেসে গেছেন কি কারণে? এখানে রিজওয়ানা ম্যাডাম এবং এই যে ফারুকি, এই ফারুকিটাকে আমি ধরতে পারলাম না, এই ফারুকি, এরা দুজনে একেবারে পরিষ্কার ওকে নাম করে বলেছিলেন যে ইউনূস সাহেব এটা চান, বাংলাদেশকে অশান্ত করতে গেলে স্যার বলেছেন যে এইটা তোমায় করতে হবে, এর জন্য তোমায় এত টাকা দেওয়া হবে, কত অ্যামাউন্ট আমি জানি না, এর জন্য এত টাকা দেওয়া হবে এবং বর্ডার পার করে দেওয়ার ব্যবস্থাও আমরা করে দেবো, তুমি শুধু কাজটি করবে, কাজটি করে বর্ডার পার হয়ে যাবে, বাকি ব্যবস্থা আমরা করে দেবো, বিজিবিকে দিয়ে আমরা ব্যবস্থা করে দেবো। এই যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু লেখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্দেশ দিয়েছিলেন থ্রু রিজওয়ানা ম্যাডাম, রিজওয়ানা হাসান এবং ফারুকি, তার নাম মানে টাইটেল ফাইটেল আমি জানি না, শুধু ফারুকির নামটা জানি। আর এনসিপির ওই 2 পোলা, একটা হচ্ছে নাহিদ আর একটা হচ্ছে গিয়ে ওই 26 অক্ষর, আবার নাম ভুলে গেলাম। তো আপাতত যাতে একদিন যা চলছিল তাতে কিন্তু হাতে রক্তের দাগ লাগেনি, বদনামটা হয়েছে। এবার কিন্তু ইউনূসের হাতে কিন্তু রক্তের দাগ লাগতে চলেছে। ফলে ইউনূস চারদিক দিয়ে কিন্তু ঘেরা পড়ছে। ইউনূসের কাছে কিন্তু বেশি সময় নেই। আমি বলেছিলাম ইউনূসের বিচার হবে ওইখানে আইসিটিতে, ওই আদালতে, ওখানেই তার চরম শাস্তি হবে। সেই দিকেই যাচ্ছে, আপনারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর বিএনপির ওপরে ভারতবর্ষ আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছে। তার বিনিময়ে, তার প্রতিদানে কি হতে পারে বাংলাদেশে, সেটা আপনারা আন্দাজ করে নিন যে ভারতবর্ষ কি করলে বাংলাদেশের কি বিপদ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।